নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। পূর্ণিমা তিথি সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি তিথি, যে তিথিতে যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে পারি। পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় সত্যনারায়ণ পুজো, লক্ষ্মীনারায়ণ ব্রত, এছাড়া রাধা গোবিন্দের পুজো। পূর্ণিমা তিথিতে বহু ভক্তরা পবিত্র নদীতে স্নান করেন এবং নিজেদের সাধ্য অনুসারে অন্ন, বস্ত্র, অর্থ দান করেন। পূর্ণিমা তিথিতে পুজো করার সবথেকে পবিত্র সময় হল প্রদোষকাল। এই সময়েই সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হয়। আজকের পর্বে আমরা জানব 2026 সালের পূর্ণিমা তিথির শুভ সময়সূচি। পূর্ণিমা তিথি 2026 সালে পড়েছে বছরে মোট 13টি পূর্ণিমা, অর্থাৎ অধিক মাস রয়েছে 2026 সালে। প্রত্যেক 3 বছর অন্তর অন্তর অধিক মাস অনুষ্ঠিত হয় এবং এই অধিক মাসে একটি করে তিথি বেশি থাকে। 12টির পরিবর্তে 13টি পূর্ণিমা তিথি 2026 সালে আমরা পাব। পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আজকের পর্ব থেকে। আসুন জেনে নিই। এছাড়াও জানবো পূর্ণিমা তিথিতে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, কেমন খাবার খাওয়া উচিত, কিভাবে উপোস পালন করতে হয়। পৌষ মাসের পূর্ণিমা, যেটি পৌষী পূর্ণিমা নামে পরিচিত, জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। 3রা জানুয়ারি শনিবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2রা জানুয়ারি 18টা 53 মিনিটে, ছাড়বে 3রা জানুয়ারি 15টা 32 মিনিটে। পরবর্তী পূর্ণিমা মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 5টা 52 মিনিটে। পূর্ণিমা তিথি ছাড়বে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে 3টে 38 মিনিটে। পরবর্তী পূর্ণিমা ফাল্গুনী পূর্ণিমা, যে পূর্ণিমাতে হোলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 3রা মার্চ পড়েছে এবছর। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2রা মার্চ 17টা 55 মিনিটে। পূর্ণিমা তিথি ছাড়বে 3রা মার্চ 17টা 7 মিনিটে। পরবর্তী পূর্ণিমা চৈত্রী পূর্ণিমা, যে পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী অনুষ্ঠিত হয়। এপ্রিল মাসের 2 তারিখে পড়েছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখে 7টা 6 মিনিটে। পূর্ণিমা তিথি ছাড়বে এপ্রিল মাসের 2 তারিখে 7টা 41 মিনিটে। পরবর্তী পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতেই বুদ্ধ জয়ন্তী অনুষ্ঠিত হয়। মে মাসের 1 তারিখে পড়েছে। এপ্রিল মাসের 30 তারিখে 21টা 12 মিনিটে শুরু হয়ে মে মাসের 1 তারিখে 22টা 52 মিনিটে এই পূর্ণিমা তিথি ছাড়বে। অধিক মাসের পূর্ণিমা অনুষ্ঠিত হবে মে মাসের 31 তারিখে। মে মাসের 30 তারিখে 11টা 57 মিনিটে শুরু হয়ে মে মাসের 31 তারিখে 14টা 14 মিনিটে এই পূর্ণিমা ছাড়বে। পুরুষোত্তম মাস বলা হয় আমাদের হিন্দু ধর্মে। পরবর্তী পূর্ণিমা অনুষ্ঠিত হবে জুন মাসের 29 তারিখে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে জুন মাসের 29 তারিখে 3টে 6 মিনিটে। পূর্ণিমা ছাড়বে জুন মাসের 30 তারিখে 5টা 26 মিনিটে। এর পরবর্তী পূর্ণিমা গুরু পূর্ণিমা, যাকে আমরা আষাঢ়ী পূর্ণিমাও বলি। জুলাই মাসের 29 তারিখে পড়েছে। জুলাই মাসের 28 তারিখে 18টা 18 মিনিটে শুরু হয়ে জুলাই মাসের 29 তারিখে 20টা 5 মিনিটে শেষ হচ্ছে এই পূর্ণিমা তিথি। পরবর্তী পূর্ণিমায় রাখি বন্ধন অনুষ্ঠিত হয়, যাকে আমরা শ্রাবণী পূর্ণিমাও বলি। অগাস্ট মাসে অনুষ্ঠিত হবে 28 তারিখে। অগাস্ট মাসের 27 তারিখে 9টা 8 মিনিটে শুরু হয়ে অগাস্ট মাসের 28 তারিখে 9টা 48 মিনিটে এই পূর্ণিমা ছাড়বে। পরবর্তী পূর্ণিমা ভাদ্রপদ পূর্ণিমা তিথি সেপ্টেম্বর মাসের 26 তারিখে অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বর মাসের 25 তারিখে 23টা 6 মিনিটে শুরু হয়ে সেপ্টেম্বর মাসের 26 তারিখে 22টা 18 মিনিটে এই পূর্ণিমা ছাড়বে। পরবর্তী পূর্ণিমা শারদ পূর্ণিমা বা আশ্বিনী পূর্ণিমা। আশ্বিনী পূর্ণিমা অনুষ্ঠিত হবে 26শে অক্টোবর সোমবারে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 25শে অক্টোবর 11টা 55 মিনিটে, ছাড়বে অক্টোবর মাসের 26 তারিখে 9টা 41 মিনিটে। পরবর্তী পূর্ণিমা কার্তিকী পূর্ণিমা, যে পূর্ণিমাতে দেব দীপাবলি অনুষ্ঠিত হয় নভেম্বর মাসের 24 তারিখে।
নভেম্বর মাসের 23 তারিখে 23টা 42 শুরু হয়ে নভেম্বর মাসের 24 তারিখে 20টা 23 এই পূর্ণিমা ছাড়বে। এর পরবর্তী পূর্ণিমা মার্গশীর্ষ পূর্ণিমা, যে পূর্ণিমা তিথিতে দত্তাত্রেয় জয়ন্তী অনুষ্ঠিত হয়। 23 ডিসেম্বর পড়েছে। 23 ডিসেম্বর এই পূর্ণিমা শুরু হচ্ছে 10টা 47 ছাড়বে 24 ডিসেম্বর 6টা 58। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব পূর্ণিমা তিথিতে আমাদের কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়। পূর্ণিমা তিথিতে অনেকেই উপোস রাখেন। উপোস ভঙ্গ করার পরে যে খাবার খাবেন, অথবা যারা নির্জলে উপোস রাখতে পারবেন না তারা কিভাবে ভাত না খেয়ে থাকবেন, কোন খাবারগুলো খেতে পারবেন, সকল তথ্য পেয়ে যাবেন আজকের পর্বে। আসুন জেনে নেওয়া যাক। পূর্ণিমা তিথি আমাদের সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র তিথি। বছরে মোট 12টি পূর্ণিমা তিথি থাকে। পূর্ণিমা তিথিতে চন্দ্র দেবতার পূর্ণ কলা বিকশিত হয়। এটি উজ্জ্বলতার প্রতীক, স্নিগ্ধতার প্রতীক, আমাদের বুদ্ধি বিকাশের প্রতীক। পূর্ণিমা তিথি সুখ সমৃদ্ধির প্রতীক, সৌভাগ্যের প্রতীক। এই কারণেই তো পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর ঘটা করে পুজো করেন বহু সনাতনীরা। এছাড়া পূর্ণিমা তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই তিথিতে ভগবান নারায়ণের পুজো হয়। বহু বাড়িতে সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হয়। এছাড়াও গোপাল পুজো, রাধা গোবিন্দের পুজো বা যে কোনো ধরনের শুভ কর্ম পূর্ণিমা তিথিতে করতে বলা হয়। এতে সফলতা আসে। পূর্ণিমা তিথির উপোস সাধারণত 12 ঘন্টার উপোস, সূর্য উদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত। চন্দ্র উদয় হবার পরে পুজো শেষ করে উপোস ভঙ্গ করতে বলা হয়। সনাতন ধর্মে যে কোনো উৎসব, অনুষ্ঠান, ব্রত, পুজোতে আমরা যে খাবারগুলো প্রথমেই বর্জন করব তার মধ্যে পড়ছে তামসিক এবং রাজসিক খাবার। সম্পূর্ণভাবে সাত্ত্বিক নিয়ম, আচার এবং জীবন ধারণ করতে বলা হয়। পূর্ণিমা তিথিতে কখনোই মাংস, মাছ, ডিম খাবেন না। খাবারে পেঁয়াজ, রসুন ব্যবহার করবেন না। এছাড়াও নেশা জাতীয় যে কোনো ধরনের দ্রব্য পূর্ণিমা তিথিতে গ্রহণ করা উচিত নয়। যারা পুজো করছেন বা যাদের বাড়িতে পুজো হচ্ছে সকলকেই কিন্তু এই নিয়ম পালন করতে হয়, না হলে পুজো সম্পন্ন হয় না। পূর্ণিমা তিথিতে বন্ধুরা সবসময় ভগবানের নাম সংকীর্তন করুন। কখনো কারো সাথে তর্ক বিতর্ক বা ঝগড়ায় জড়িয়ে যাবেন না। এতে আপনি যে উদ্দেশ্য নিয়ে পুজো করছেন, সংকল্প করছেন, তা কিন্তু সম্পূর্ণ হবে না। আপনার মন অন্যদিকে পরিচালিত হবে। পূর্ণিমাতে যারা 12 ঘন্টা নির্জলা উপোস করতে পারেন না তাদের জন্য বিকল্প খাবার প্রথমেই যেটি আসে সেটি হলো সাবুদানা। সাবুদানা আমাদের সনাতনীরা যে কোনো ব্রত অনুষ্ঠানে গ্রহণ করি। সাবুদানার খিচুড়ি, সাবুদানা বিভিন্নভাবে খাওয়া যায়। সাবুদানার ক্ষীর তৈরি করেও খাওয়া যায়। এছাড়াও পুডিং তৈরি করেও খাওয়া যায়। এটি উপোসের সময় আমাদের শরীরকে শক্তি সরবরাহ করে। দ্বিতীয় যে খাবারটি হলো জল সিঙ্গারার আটা। এটিকে কুট্টুর আটাও বলে। এই আটা দিয়ে আপনারা রুটি তৈরি করতে পারেন বা পরোটা তৈরি করতে পারেন। এটি কিন্তু খুব সুন্দর খেতে হয়। ঘি বা চিনি ব্যবহার করে আপনারা খুব সুন্দরভাবে সহজপাচ্য এই খাবারটি খেতে পারেন। তৃতীয় যে খাবারটি উপোসের সময় আমরা খেতে পারি পূর্ণিমা তিথিতে সেটি হলো মাখানা, যাকে আমরা পদ্ম বীজ বলি। খুব হালকা এবং সহজপাচ্য একটি খাবার হলো মাখানা। খুবই সুন্দরভাবে খাওয়া যায়। মাখানা একটি কম চর্বিযুক্ত খাবার, তবে প্রোটিন সমৃদ্ধ খাবার। পূর্ণিমা ব্রতের সময় আপনারা এটি বিকল্প খাবার হিসেবে গ্রহণ করতে পারেন। সুস্বাদু এবং স্বাস্থ্যকর। মাখানা দিয়ে এবং দুধ দিয়ে আপনারা একটি সুন্দর খাবারও তৈরি করতে পারেন। মাখানার ক্ষীর তৈরি করতে পারেন বা পায়েস। এরপরে আপনারা যেটি গ্রহণ করতে পারেন পূর্ণিমা তিথিতে যদি উপোস রাখেন সেটি হলো কোনো কিছুই গ্রহণ করতে যদি না চান ফল খেতে পারেন।
ফলে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, পটাশিয়াম এবং জল থাকে, যা আমাদের শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না। ফলের মধ্যে কলা, আপেল, তরমুজ, আঙ্গুর এগুলো খুবই ভালো, খেতেই পারেন পূর্ণিমা তিথিতে আপনারা যদি উপোস রাখেন। এরপরে যে খাবারগুলো আপনারা গ্রহণ করতে পারেন সেটি হলো দুগ্ধজাত পণ্য। দুধ থেকে তৈরি যে কোনো ধরনের খাবার আপনারা পূর্ণিমা তিথিতে গ্রহণ করতে পারেন। ক্ষীর বা পায়েস খাওয়া যায়, সাবুদানা দিয়ে বা মাখানা দিয়ে যদি পায়েস তৈরি করা যায়। এছাড়াও পনিরও খেতে পারেন, দইও খেতে পারেন। খুব সুন্দর খাবার পূর্ণিমা তিথির জন্য। পরবর্তী যে খাবার সেটি হলো নারকেল। হিন্দু আচার অনুষ্ঠানে নারকেলের গুরুত্ব এবং বিশুদ্ধতা তো অপরিসীম। পূর্ণিমা তিথিতে আপনারা নারকেল দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবার দুধ দিয়ে খেতে পারেন। এটিও খুব সুন্দর খাবার এবং স্বাস্থ্যকর। পরবর্তী যে খাবারগুলো পূর্ণিমার উপোস করলে খাওয়া যেতে পারে তার মধ্যে রয়েছে বাদাম, কাজু, কিশমিশ, পেস্তা, যে কোনো ধরনের শুকনো ফল এবং বাদাম খুবই ভালো এবং পুষ্টি সমৃদ্ধ খাবার, যা উপোসের সময় আমাদের শরীরে পুষ্টি সরবরাহ করে, শক্তি সরবরাহ করে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।